নমস্কার। 2025 সালের 2রা জানুয়ারি বলা যেতে পারে এটা গোটা বিশ্বের জন্য ছিল একটা রেড লেটার ডে, একটা ঐতিহাসিক দিন। বিশ্বের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দৃষ্টি ছিল চট্টগ্রাম আদালতের ওপর, কারণ সেখানে চলছিল চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি বর্তমান সেখানকার যে হিন্দু সমাজ তার একজন পথপ্রদর্শক হয়ে দাঁড়িয়েছিলেন এবং তাদেরকে নেতৃত্ব প্রদান করছিলেন। সেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে একটি ফেক কেসে জড়িত করা হয়েছিল এবং তার শুনানি চলছিল চট্টগ্রাম আদালতে। সেখানে সকলেই ভেবেছিল যে এত কিছু বলার পর, এত কিছু আলাপ আলোচনা, ভারতবর্ষ থেকে আমাদের হোম সেক্রেটারি বিক্রম মিস্ত্রি গিয়েছিলেন, তো এত কিছুর পর সকলেই ভেবেছিল যে একটা হয়তো কোনো শুভ ফল পাওয়া যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, লজ্জার বিষয় যে আমাদের সমস্ত রকম আলাপ আলোচনায় জল ঢেলে চট্টগ্রাম আদালত চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন নামঞ্জুর করে দিল। অবাক লাগছে, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে শেখ হাসিনা, সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর যখন অন্তর্বর্তী সরকার সেখানে গঠিত হলো এবং মোহাম্মদ ইউনুস প্রায় প্রতিটি জঙ্গিকে বেকসুর খালাস পাইয়ে দিলেন। মানে বেছে বেছে তাদের রেকর্ড দেখে তারা নাকি প্রচণ্ড পরিমাণ সুবোধ হয়ে গেছে ইতিমধ্যে, এরকম একটা অজুহাত দেখিয়ে তাদের প্রত্যেককে ছেড়ে দেওয়া হলো। এদের মধ্যে উল্লেখযোগ্য আনসারুল্লাহ বাংলা টিমের জসিমউদ্দিন রহমানি এবং তাদের মধ্যে আরেকটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন, এককালের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির নাসিমুল গনি, যিনি এখন বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য হয়ে দাঁড়িয়েছেন। তো এমন এক বাংলাদেশ যেখানে জঙ্গিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, যেখানে জঙ্গিরা নির্দ্বিধায় সেখানকার যে সংখ্যালঘু হিন্দু তাদের হত্যার ডাক দিতে পারে, সেই বাংলাদেশে একজন সন্ন্যাসীকে জামিন দিতে ইতস্তত বোধ করছে সেখানকার আদালত, সেখানকার প্রশাসন। সত্যি ভাবলে অবাক হতে হয়। 1971 সালে এই দেশটিকে আমরা স্বাধীনতা দিয়েছিলাম। এ বিষয়ে একটি কথা ভীষণভাবে মনে পড়ে যায় বা বলা হলো কর্তব্য। প্রাচীন গ্রিক ব্যক্তিত্ব সোফোক্লিসের একটি বক্তব্য, ইউ ক্যান কিল আ ম্যান বাট ইউ ক্যানট কিল অ্যান আইডিয়া। পাকিস্তান, এককালের পাকিস্তান, অখণ্ড পাকিস্তান যে ভিত্তিতে গঠিত হয়েছিল সেটা কিন্তু পুরোপুরি ধর্মীয় এবং মাযহাবী একটা ভিত্তি ছিল, ইসলামের ভিত্তি। পরবর্তীকালে সেখানে কিছু আভ্যন্তরীণ গণ্ডগোল হয়েছিল এবং ভারত সাহায্য করেছিল এবং যুদ্ধে ভারত জিতে গিয়েছিল, জয়ী হয়েছিল, পাকিস্তান হেরে গিয়েছিল। পাকিস্তানকে দুটুকরো করে গঠিত হয়েছিল একটি তথাকথিত স্বাধীন বাংলাদেশ। কিন্তু ভুলে গেলে চলবে না যে বাংলাদেশেরও কিন্তু আইডিওলজিটা আফটার অল একটাই ছিল, তাদের রিলিজিয়াস আইডিওলজি রেডিক্যাল ইসলাম। ভুলে গেলে কিন্তু চলবে না। কাজেই আমরা সেটারই ফলশ্রুতি দেখছি। অনেক জায়গায় অনেক মিডিয়াকে আমি বলতে শুনেছি বাংলাদেশের ভরসা আজও শেখ হাসিনাতেই। এটা কিন্তু একদম ভুল কথা। বলা হচ্ছে হিন্দু নির্যাতন বেড়ে গেছে। এই বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীন হওয়াতে, বাংলাদেশ তো বারবার স্বাধীন হয়, আমরা দেখেছি বারবার স্বাধীন হয় এবং বারবার তাদের পিতৃ পরিচয় পরিবর্তন করে। তো বাংলাদেশের যে স্বাধীনতা তারা পেল সেটাও কিন্তু পুরোপুরি একটা ইসলামিক রেডিক্যাল আইডিওলজির ওপর। হাসিনা যাওয়ার পর থেকে বলা হচ্ছে যে হিন্দু নির্যাতন খুব বেড়ে চলেছে, তা কিন্তু নয়। 1971 সালে যখন দেশটা তৈরি হয় সেদিন থেকেই কিন্তু হিন্দু নির্যাতন অনবরত হয়ে চলেছে। বাংলাদেশ হওয়ার আগে যখন অখণ্ড পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তান ছিল, তখন তো চলতোই অত্যাচার, কিন্তু
স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশে কিন্তু অত্যাচার অব্যাহত। শুরু করি মুজিবুর রহমানকে দিয়ে। আমরা বলে থাকি মুজিবুর রহমান বঙ্গবন্ধু অমুক তমুক, কিন্তু ভুলে গেলে চলবে না মুজিবুর রহমানের হাতেও কিন্তু লেগে রয়েছে হিন্দুদের রক্ত। মুজিবুর রহমান ক্ষমতা পাওয়ার পরে কি করেছে সে নিয়ে বিশেষ কিছু জানা নেই, কিন্তু স্বাধীনতার আগে কলকাতার কসাই শেখ সোহরাওয়ার্দী, হোসেন সাইদ সোহরাওয়ার্দীর একদম যোগ্য শিষ্য ছিল এই মুজিবুর রহমান, এবং গ্রেট ক্যালকাটা কিলিংসের রীতিমতো একটি সক্রিয় ভূমিকা সে নিয়েছে, এবং তার অসমাপ্ত আত্মজীবনীতে তিনি রীতিমতো এই কথা আক্ষেপ করে লিখে গেছেন আমরা কলকাতাকে নিতে পারিনি, যেটা অনেকটাই জিন্নার যে কথা যে কলকাতা ছাড়া পাকিস্তান হচ্ছে একটি পোকায় কাটা পাকিস্তান, এই কথার সঙ্গে একদম খাপে খাপে মিলে যায়। কাজেই হাসিনা চলে যাওয়ার পরে এই যে আমরা একটা দেখছি যে একদম লার্জ স্কেলে হিন্দুদের গণহত্যা চলছে, ধর্ষণ হচ্ছে, বলাৎকার হচ্ছে, জিনিসপত্র লুণ্ঠন হচ্ছে, এটা কিন্তু আজকে নতুন কিছু নয়, এটা চলে আসছে। আমরা বলতে পারি যে এর মাত্রাটা বেড়ে গেছে। তো একদম প্রথমেই যে দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম, যে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন নামঞ্জুর করে দেওয়া হলো। আর এমনই একটা সময় যেখানে আমরা দেখতে পাচ্ছি দাগি ক্রিমিনাল জঙ্গি সংগঠনগুলো এক একটা সব বেকসুর খালাস পাচ্ছে, এবং জঙ্গিগুলো তথাকথিত যারা বর্তমান বাংলাদেশের ইসলামিক রিলিজিয়াস লিডার তারা সব ছাড়া পাচ্ছে এক এক করে। জসিমউদ্দিন রহমানি, তারপরে আপনার নাসিমুল গনিকে তো হোম সেক্রেটারি বানিয়ে দেওয়া হলো। এর কারণটা কি? কেন ইস্কনের ওপর এত রাগ, ইস্কনকে নিয়ে এত বিদ্বেষ? দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি ইস্কনদের হেড অফিস ভাঙচুর হচ্ছে, অফিস ভাঙচুর করা হচ্ছে, তাদের যে নেম প্লেট ইস্কন লেখা নামিয়ে সেগুলোকে অপবিত্র করা হচ্ছে, আমাদের গৈরিক পতাকার অপমান করা হচ্ছে, আমাদের ওং চিহ্নের অপমান করা হচ্ছে। এবার আমি আপনাদের পুরো বিস্তারে বলবো যে কিভাবে এটা শুরু হলো। একদম প্রথমে চট্টগ্রামের হাজারিগলির একজন ব্যবসায়ী, নামটা খুব সম্ভবত ওসমান আলী। সে ওসমান আলী একজন হঠাৎ করেই ইস্কনকে একটি জঙ্গি সংগঠন বলে উল্লেখ করতে শুরু করলো এবং আমাদের ওং চিহ্নের অপমান করলো। এই নিয়ে ফেসবুকে একটা খুব নিন্দনীয় পোস্ট সে করেছিল। এরপর সেখানকার ইস্কনের মেম্বাররা তো বটেই, কিন্তু তা সত্ত্বেও ওখানকার যে সনাতনী ঐক্য জোট, এরা সকলে মিলে একটি প্রতিবাদ হয়। সঙ্গে সঙ্গে আসে পুলিশ, প্রশাসনের লোকেরা আসে। হঠাৎ করে কেউ একজন, এটা কিন্তু কেউ দেখেনি যে আদৌ কোনো সন্ন্যাসী করেছে কিনা, কে করেছে কোনো জানা নেই, বলা হচ্ছে প্রশাসনের ওপর অ্যাসিড ফেলা হয়েছে, ব্যাস। আর বাংলাদেশের পতাকা তার থেকে একটু উঁচুতে রাখা হয়েছে গৈরিক পতাকা, ব্যাস, মানে ইস্কনের ফ্ল্যাগ, ব্যাস। এরপর থেকেই একটা মূলত ফেসবুকে ট্রেন্ডিং হতে, টুইটারে ট্রেন্ডিং হওয়া শুরু হলো, ব্যান ইস্কন টেররিস্ট অর্গানাইজেশন, অমুক তমুক শুরু হয়ে গেল। এবং সেডিশন চার্জেস অফ ট্রেশন, দেশদ্রোহিতার অভিযোগে ধরে নেওয়া হলো এই চিন্ময় প্রভুকে। কিন্তু আজ পর্যন্ত এই কেসের ব্যাপারটা আজও আমার কাছে অঙ্কের মতো জটিল, যে ঠিক কী চার্জ অ্যাকচুয়ালি লাগানো হচ্ছে চিন্ময় কৃষ্ণর বিরুদ্ধে। কখনো বলা হচ্ছে দেশদ্রোহিতার চার্জ, কখনো বলা হচ্ছে উনি দেশের পতাকার অপমান করেছেন, কখনো বলা হচ্ছে ওনার দল থেকে অ্যাসিড ছোড়া হয়েছে, কখনো বলা হচ্ছে তারা র এজেন্ট, কখনো বলা হচ্ছে তাদের ছবি এখন ভাইরাল হচ্ছে অনেক, বন্দুক, মেশিন গান, বোমা। শুধু আমরাই নয়, গোটা বিশ্বই হয়তো এসব দেখে হাসাহাসি করছে তাদের মূর্খতা, এই বাংলাদেশি কাঠমোল্লাদের মূর্খতা দেখে সকলেই এখন হাসাহাসি করছে। তার কারণ ইস্কন এটা তো আজকের সংগঠন নয় বা হুট করে গজিয়ে ওঠা কোনো সংগঠন নয়। আজ থেকে বহু আগে, প্রায় 50 থেকে 60 বছর আগে ইস্কনের জন্ম, এবং ইস্কন খুব অল্প সময়ের মধ্যেই নানা দেশে তাদের প্রতিষ্ঠান খুলেছে, তাদের শাখা প্রশাখা বিস্তার করেছে, এবং সেখানকার নানা জনকল্যাণমূলক কাজে
তারা কিন্তু মানে অংশীদারিত্ব করেছে, তারা নেতৃত্ব দিয়েছে, শুধু অংশীদারিত্ব বলা ভুল হবে, তারা নেতৃত্ব দিয়েছে। এবার আসি, কিন্তু বাংলাদেশে ইস্কনের কিন্তু একটা বড় ভূমিকা তারা নিতে আরম্ভ করেছিল। যদিও চিন্ময় কৃষ্ণ প্রভু ইস্কনের থেকে কোনো একটা কারণে উনি একটু দূরত্ব বজায় রেখেছিলেন, সেটা ইস্কনের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, কিন্তু উনি ইস্কন থেকে বেরিয়ে আসেননি। উনি সেখানকার হিন্দুদেরকে, প্রধানত হিন্দুদের এবং বাকি সংখ্যালঘুদেরকেও একত্রিত করার চেষ্টা করছিলেন। সেখানকার ইউনুস প্রশাসনের কাছে 8 দফা দাবি পেশ করা হয়েছিল, যে 8 দফা দাবির মধ্যে প্রথমেই ছিল হচ্ছে হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে যে সমস্ত হিন্দুদের এবং সংখ্যালঘুদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তাদের জন্য একটি বোর্ড গঠন করা হোক, যারা যারা এর পেছনে যুক্ত অতি দ্রুত তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। তারপর ছিল দুর্গাপুজোয় 5 দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হোক, পাবলিক হলিডে দেওয়া হোক, যেটা এতদিন তারা পেয়ে এসেছিল। এবং বর্তমান জিহাদি রাষ্ট্রে দুর্গাপুজো ক্রমেই নিষিদ্ধ ঘোষিত হওয়ার পথে ছিল। তো সেখানে দাঁড়িয়ে তারা এই দাবি রেখেছিলেন। তাদের 8 দফা দাবির মধ্যে একটি অন্যতম ছিল হচ্ছে যে দুর্গাপুজোর সময় যেন 5 দিনের ছুটি তাদেরকে দেওয়া হয়। এরপরে ছিল যে একটা ট্রাইব্যুনাল গঠন করতে হবে, একটি সংখ্যালঘু সুরক্ষা আইন পাস করতে হবে ইউনুস সরকারকে, যেখানে একটা ট্রাইব্যুনাল থাকবে, একটি বোর্ড অফ মানে মাইনরিটি অ্যাফেয়ার্স থাকবে, যেখানে সংখ্যালঘু সুরক্ষা একটি দপ্তর থাকবে। এই সমস্ত কিছু ছিল সেই 8 দফা দাবিতে। এমনকি সেখানকার দেবোত্তর সম্পত্তি, মন্দির, সেখানকার হিন্দুদের জমি, বাড়িঘর, যেগুলো অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছিল, সেগুলোকে সুরক্ষা প্রদান করা, এ সমস্ত কিছু ছিল সেই 8 দফা দাবিতে। কিন্তু কি অদ্ভুতভাবে যেদিন এই 8 দফা দাবি পেশ করার ডাক দেওয়া হলো, 8 দফা দাবি পেশ করা হলো, একটা ঐতিহাসিক সমাবেশ হলো রংপুরে এবং চট্টগ্রামে এবং ঢাকায়, এবং এই তিনটিতেই নিজের ভাষণ, নিজের বক্তব্য, নিজের ব্যক্তিত্বের মাধ্যমে সেখানকার উৎপীড়িত হিন্দুদের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছিলেন স্বামী চিন্ময় কৃষ্ণ প্রভু মহারাজ। আর তার ঠিক পরেই ওনাকে অ্যারেস্ট করা হলো, এবং কোনোভাবেই ওনাকে কিন্তু মুক্ত করা হচ্ছে না। নানা ছুতোনাতায় হয় ওনার শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে, হয় আইনজীবীদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না। আমরা তো দেখলাম অ্যাডভোকেট রবীন্দ্রনাথ ঘোষকে কি ভয়ঙ্কর অত্যাচারের মুখোমুখি তাকে হতে হয়েছে, কি ভয়ঙ্কর অত্যাচারের মুখোমুখি তাকে হতে হয়েছে যখন তিনি আদালত চত্বরতে মানে বেরোচ্ছেন কোর্ট থেকে, কোর্ট চত্বরের মধ্যে দিয়ে যাচ্ছেন আল্লাহ আকবর, দালাল, ইন্ডিয়ার দালাল ইত্যাদি স্লোগানে পুরো মুখরিত কোর্ট চত্বর। মানে যাদেরকে উকিল বলতে পর্যন্ত লজ্জিত বোধ করতে হয়, মানে আইন লজ্জিত বোধ করবে এদের সামনে। এতটা ঘৃণ্য, এতটাই সাম্প্রদায়িক মনের মানুষেরা। এরা আবার ইন্ডিয়াকে সাম্প্রদায়িক বলে কথায় কথায়, ইন্ডিয়াতে বলে নাকি মুসলমান নির্যাতিত, কিন্তু ইতিহাস সাক্ষী রয়েছে যে কখনো এপার থেকে কাউকে কিন্তু যেতে হয়নি, এপার থেকে কোনো মুসলমান যায়নি বাংলাদেশে, তাদের বয়ে গেছে। এখানে যদি কোনো, আমি একবার মজা করেই একজনকে বলেছিলাম, আমার এক পরিচিতের মধ্যে, তিনি মুসলমান ছিলেন, যে আচ্ছা দাদা আপনি কি পাকিস্তান বা বাংলাদেশ যেতে ভালোবাসবেন? ওখানে তো শুনছি খুব আপনাদের নাকি যত্নার্থী করছে, ডাকছেও, এই তো ফেসবুকে দিতেই থাকে, আসুন ভাই সব মিলে যান আমাদের সঙ্গে। তা বলেছিলাম, উনি তৎক্ষণাৎ বলেছিলেন, মশাই আপনার মাথা খারাপ নাকি? ভারতে বিজেপি কি করছে না করছে আমার দেখার দরকার নেই, ভারতে আমরা আজও অনেক ভালো আছি, আগে ছিলাম, আজও আমরা আছি। তো এই কথা তারা বলছে। এখান থেকে কিন্তু কোনো মুসলমান কোনোদিন ওপারে যায়নি, কিন্তু ওপার থেকে একদম সাক্ষী প্রচুর হিন্দু, প্রচুর সংখ্যালঘু, কিন্তু ওপার থেকে তারা দিনের পর দিন তারা আসছে, তাদের সব কিছু খুইয়ে তারা আসছে। চিন্ময় কৃষ্ণ প্রভু, ফিরে আসি সেই প্রসঙ্গে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেটা আমার মনে হয়, এটা অবশ্যই আমার ব্যক্তিগত একটা আশঙ্কা, আমার একটা ভয়, যে এইভাবে তাকে কোনো মতেই ছাড়ানো হচ্ছে না, তাকে কোনো মতেই রেহাই করা যাচ্ছে না, রেহা করছে না চট্টগ্রাম আদালত। এরপরেও অবশ্য ওনার যে আইনজীবী অপূর্ব ভট্টাচার্য এবং অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ, ওনারা বলেছেন যে ওনারা আরও উচ্চ বিচারালয়ে যাবেন, আরও বড় জায়গায় ওনার বিচার ওনারা করবেন, ওনার সপক্ষে ওনারা
সওয়াল জবাব করবেন। কিন্তু কোথাও কি একটা আশঙ্কা হচ্ছে যে সেখানকার যে জঙ্গি সরকার, সেখানকার যারা জঙ্গিরা, তারা কিন্তু ওনাকে বেশি দিন বাঁচতে দেবে না। আমি ইতিমধ্যেই অনেকের আমি দেখছিলাম অনেক সোর্সে যে উনি নাকি খুব অসুস্থ এবং ওনার চিকিৎসা নিয়ে একদম বিন্দুমাত্র কোনো চিন্তা নেই সেখানকার প্রশাসনের। আমার মনে হচ্ছে যে ওনাকে কিন্তু খুব ধীরে ধীরে একটা খুব স্লো প্রসেসে ওনাকে কিন্তু মেরে ফেলার একটা চক্রান্ত করা হচ্ছে, ওনাকে কিন্তু মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। এবং এ সম্পর্কে শুধু আমি আশঙ্কা প্রকাশ করছি তাই নয়, বিশেষ তো সেখানকার যারা হিন্দুরা রয়েছেন বাংলাদেশের, সেখানকার যে ইস্কন রয়েছে, এমনকি এখানকারও যে ইস্কনের যিনি প্রেসিডেন্ট রাধারমন দাস, তিনিও কিন্তু বারে বারে এই আশঙ্কা প্রকাশ করছেন যে চিন্ময় কৃষ্ণকে হয়তো মেরে ফেলতে পারে সেখানকার জঙ্গিরা, সেখানকার জেহাদিরা। কারণ এই যে এখন বর্তমানে বাংলাদেশের একটা মতিগতি দেখা যাচ্ছে পাকিস্তানের প্রতি, তাদের একটা পাকিস্তানের প্রতি জেগে ওঠা নব্যপ্রেম, সেখানকার জেন জেড বা নবপ্রজন্ম এখন সম্পূর্ণরূপে বিস্তৃত। ভারত কি করেছে? আচ্ছা, ভারতের কথা নয় বাদ দিলাম, ভারতের উপকারের কথা গুলি মেরে দাও, কিন্তু পাকিস্তান যে ভয়াবহ অত্যাচার করেছিল তাদের উপর, পাকিস্তান অপারেশন সার্চলাইটে কত লক্ষ বাংলাদেশি বা পূর্ব পাকিস্তানিকে হত্যা করেছিল, তাদের মধ্যে যদিও প্রধানত হিন্দু ছিল, হিন্দু মেয়ে, হিন্দু ছেলে, কিন্তু তাদের মধ্যে মুসলমানও ছিল। অপারেশন সার্চলাইটে কি ভীষণ নৃশংসতার প্রদর্শন করেছিল পাকিস্তান সরকার, এটা আজও ভাবলে গায়ে কাঁটা দেয়। কিন্তু বর্তমানের নব্যপ্রজন্ম সেটাকে পুরোপুরি ভুলে গিয়েছে, ভুলে গিয়ে তাদের প্রেম এখন উথলে উঠছে পাকিস্তানের প্রতি। এই যে একটা পাকিস্তান বাংলাদেশের যে একটা মিলন, এই মিলনের একটা বিশাল বড় অন্তরায়, একটা বিশাল বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন এই চিন্ময় কৃষ্ণ মহারাজ। এবং এই জন্য পথের কাঁটাকে সরাতে কিন্তু বেশি দেরি করবে না সেখানকার জঙ্গি গোষ্ঠী। এমনিতেই সেখানে সাধু মহারাজ, সন্ত, সাধারণ মানুষ, বাউল শিল্পী এদের হত্যা করছে, এমনকি কুকুরও রেহাই পাচ্ছে না। রিসেন্টলি তসলিমা নাসরিনের একটা পোস্টে আমি দেখলাম, তারপর থেকে ওই পোস্টটা ভাইরাল হচ্ছে, যে একটা বড় কুকুরকে তার দিয়ে পেঁচিয়ে, ঠিক যেরকম ফাঁসির আসামিকে ঝোলানো হয়, একটা কুকুর ঝুলছে, ঝুলন্ত অবস্থায় রয়েছে। কি নৃশংস, কি কোল্ড ব্লাডেড একটা মার্ডার হয়েছে বাংলাদেশে, কি জঘন্য, কি নৃশংস। তারা মানুষকে রেহাই দেবে এটা ভাবাটাও মূর্খতা। সবাই তো সবই বুঝছে, পরিশেষে একটাই কথা বলি, সবাই তো সবই বুঝছে, কিন্তু অদ্ভুতভাবে নীরবতা পালন করছেন ভারত সরকার। এইটা নিয়ে সত্যিই কারোর কাছে কোনো জবাব নেই। আজও চাল সাপ্লাই চলছে, আজও সমস্ত রকমের বাংলাদেশের সঙ্গে আমাদের যে ব্যবস্থাপনা, অনেক কিছুই বন্ধ হয়েছে, অনেক কিছু চলছেও। উপরন্তু আমি এটাই বলবো, আবার অনেকে খুব আজও অনেক উদাসীন রয়েছে, অনেক হিন্দু বাঙালিকেও দেখছি, নন বেঙ্গলি মানে অবাঙালিদের তো আমি বাদই দিলাম, কিন্তু হিন্দু বাঙালিদের অনেকে দেখছি এটা নিয়ে বলছে আচ্ছা এটা তো ওদের ইন্টারনাল ম্যাটার না। এটা 2 মাস আগে হলেও হয়তো আমি বলতাম যে এটা ইন্টারনাল ম্যাটার, কিন্তু এটা নয়। আপনি খবরে চোখ রাখলেই বুঝবেন যে এখন বর্তমানে টাস্ক ফোর্সের একটা অপারেশন চলছে, যার কোড নেম হচ্ছে অপারেশন প্রঘাত। অপারেশন প্রঘাত যত রকমের বাংলাদেশি এখানে আসছে, প্রচুর বাংলাদেশি, তাদেরকে আইডেন্টিফাই করার কাজ চলছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ডিপোর্ট করার কাজ চলছে। এই যে একটা মিলিটারি অপারেশন, একটা ভয়াবহ জঙ্গি চক্রান্ত কিন্তু ক্রমেই পঞ্জীভূত হচ্ছে এই গোটা পশ্চিমবঙ্গে। এবং এই পশ্চিমবঙ্গে যে সমস্ত জিনিস দেখা যাচ্ছে, এই 1 সপ্তাহের মধ্যে বোধহয় 12 থেকে 13 জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। মানে বিশেষ তো আনসারুল্লাহ বাংলা টিম এবং হিজবুত তাহরির বেশ কিছু লোককে এখান থেকে ধরা হয়েছে। তারা যেভাবে এখানে রয়েছে এবং যেভাবে ওখানকার সদ্য মুক্তি পাওয়া মৌলানারা, এই জসিমউদ্দিন রহমানির মতো লোকেরা চিৎকার করছে, হিন্দু হত্যার ডাক ওপেনলি তারা দিচ্ছে, এতে করে কিন্তু বুঝতে হবে ইট ইজ নো লঙ্গার অ্যান ইন্টারনাল ম্যাটার অফ বাংলাদেশ, ইট ইজ আ থ্রেট, আ কমপ্লিট থ্রেট টু আওয়ার কান্ট্রি ইন্ডিয়া। ওরা কিন্তু রীতিমতো একটা জঙ্গি চক্রান্ত করার চেষ্টা করছে। তাই এমনকি আজকে দিনে দাঁড়িয়ে দেখছি যে অনেক বিরোধীরাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করছে যে তারা যাতে ইন্টারভিন করে, তারা যাতে আলাপ আলোচনা নয়, স্ট্রেট ওয়ার্নিং দেয় এই জঙ্গি রাষ্ট্রকে।
নয়তো কিন্তু আগামী দিনে ভয়াবহ বিপদ। আমরা দেখেছি 2010 সালের খাগড়াগড় ব্লাস্ট, কিভাবে জঙ্গিরা ঢুকে একটা বড়সড় ব্লাস্ট করেছিল। আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি একটা অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি। চিন্ময় প্রভুর যদি কিছু হয় তাহলে ওখানকার যে এথনিক ক্লেন্সিং, ওখানকার যে হিন্দুদের নিশ্চিহ্নকরণ করার কাজ, সেটা কিন্তু পুরোপুরি পুরোদমে চালু হবে, আর তারপর তার এফেক্টটা কিন্তু পড়বে ইন্ডিয়ার ওপর। তাই পরিশেষে একটাই কথা বলবো, আমি এই ভিডিও নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারেরও অনেকে দেখছেন, বর্তমান যারা বেঙ্গল বিজেপি রয়েছে তারাও দেখছেন, তাদের কাছে আমার সবিনয় নিবেদন যে দয়া করে বাংলাদেশের ম্যাটারটা দেখুন। ইট ইজ আ কোয়েশ্চেন অফ আওয়ার ন্যাশনাল সিকিউরিটি। জয় বঙ্গ, জয় শশাঙ্ক।